আমাদের মধ্যে এই বোঝাপড়াটা ছিল যে হচ্ছে আমরা একজনও যদি বেঁচে থাকি আমরা সেই একজন এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাব। আমাদের এই আন্দোলন শেখ হাসিনার পতন পর্যন্ত চলতো। আলটিমেট লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার পতন। ঘোষণার আগ পর্যন্ত আমরা কনফিউজড ছিলাম। যদি বলেন যে শেখ হাসিনাকে যেতেই হবে, এই সিদ্ধান্ত কবে হয়েছে? এই সিদ্ধান্ত হয়েছে 18 তারিখে গুলি করার পরপরই এই সিদ্ধান্ত হয়েছে। আমরা বলছি আমাদের কাছে আর কোনো অপশন নেই, আমাদের অপশন ওয়ান অ্যান্ড অনলি ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কোনো সুযোগ নেই। তারা রাজনীতি করলে তাদের রাজনীতিতে ঠিক আছে, হাজার হাজার বাইক নিয়ে শোডাউন দিবে, গাড়ি নিয়ে শোডাউন দিবে, এটা স্বাভাবিক। আমি করতে গেলে সেটা দোষের, এটা বিচ্ছেদ, এগুলো কষ্টেরই থাকে আর কি। প্রিয় দর্শক, কালের কণ্ঠ এক্সক্লুসিভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন 24-এর ছাত্র জনতার আন্দোলনের অন্যতম মহানায়ক এবং দেশের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া থেকে গড়ে ওঠা নেতৃত্ব হান্নান মাসুদ। হান্নান মাসুদ, কালের কণ্ঠে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কালকণ্ঠ। হান্নান, আপনার কাছে শুরুতেই জানতে চাই, যেহেতু 24-এর গণ আন্দোলন থেকে আপনাদের উত্থান, একটা পরিবর্তিত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, স্বৈরাচারের পতন হয়েছে। এই 24-এর আন্দোলন তো মূলত ছিল কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন থেকে সেটি কিভাবে এক দফার সরকার পতন আন্দোলনের রূপ নিল? দেখেন যে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, যদিও আমরা কোটা সংস্কার আন্দোলন নাম দিয়ে শুরু করি, বাট আমাদের এই আন্দোলনের লিডারশিপ যারা ছিল তাদের অধিকাংশই কিন্তু হচ্ছে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল। তাদের সবসময় একটাই উদ্দেশ্য ছিল যে হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের শেষ দেখা, আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো। এর জন্য দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসের যতগুলা প্রোগ্রাম করা দরকার, আওয়ামী ফ্যাসিজমের সাথে জড়িত যে কোনো ইস্যু কেন্দ্রিক আমাদের প্রোগ্রামগুলো সবসময় চলমান ছিল। তো কোটা সংস্কার আন্দোলন হচ্ছে মূলত একটা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনটা শুরু করি। তবে এই আন্দোলনের মাধ্যমে যে হচ্ছে আমরা শুধুমাত্র কোটা আন্দোলন শেষ করেই যে হচ্ছে যদি কোটাটা যদি মেনেই নিত যে হচ্ছে কোটা সংস্কারটা, তাহলে যে আমাদের আন্দোলন শেষ হয়ে যেত তা না। আমাদের এই আন্দোলন শেখ হাসিনার পতন পর্যন্ত চলতো। কিন্তু শেখ হাসিনা মানা নাই বিদায় অতি দ্রুত আমাদের এটা হচ্ছে সরকার পতন আন্দোলনের দিকে ধাবিত হয়েছে। শেখ হাসিনা দমনের চেষ্টা করেছে এবং হচ্ছে হত্যাযজ্ঞে মেতে উঠেছে, যার কারণে এটা ত্বরিত গতিতে এগিয়ে গিয়েছে। বাট শেখ হাসিনা যদি আমাদের সেই 15 তারিখের আগেও যদি হচ্ছে এটা মেনে নিত যে হচ্ছে কোটা সংস্কারের বিষয়টা মেনে নিত এবং ছাত্রদের দাবি মেনে নিত, তারপরেও আমাদের এই সংগ্রামটা চলতো আরও বেগবান। আমরা দেখেছিলাম যে আপনারা যখন আন্দোলন করছিলেন, আপনাদের উপরে সরকার দলীয় বাহিনী বা পুলিশ বাহিনী বলুন, কিভাবে নির্মম অত্যাচার চালিয়েছে, আপনাদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে। এরপরও কিন্তু আমরা দেখেছিলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন। তারপরেও কেন আসলে আন্দোলন দমানো গেল না বা আন্দোলনটা থেমে গেল না? দেখেন যে হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদে জোর করে বসেছিল এবং সে কখনো কথা দিয়ে কথা রাখে নাই। এটা হচ্ছে সকলের কাছে প্রতীয়মান ছিল এবং বিশ্বাস ছিল যে শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখবে না। শেখ হাসিনা যাই বলে তাই করে না, এটা তার অস্থিমজ্জাই নেই যে হচ্ছে সে সত্য বলাটা। এই কারণে সে যত কথাই বলেছে কিন্তু হচ্ছে সেটা বিশ্বাস অর্জন করতে পারেনি শিক্ষার্থীদের, সাধারণ মানুষের। প্রত্যেকেই মনে করেছে শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ করেছে এর বিচার হওয়া দরকার এবং শেখ হাসিনা পতন হওয়া দরকার, যার কারণে একটা অভ্যুত্থান হওয়া সম্ভব হয়েছে। কারণ এই ক্ষেত্রে শেখ হাসিনা কিংবা অন্য যে কেউ যদি হচ্ছে এখানে বলতো যে হচ্ছে না পরবর্তীতে বিচার হবে, শেখ হাসিনা বিচার করবে, হত্যাযজ্ঞের কোটা সংস্কার হয়েছে, সব কিছুই বলতো, কিন্তু এটা কারো কাছে বিশ্বাসযোগ্য হতো না। কারণ খুনির হাতে তো খুনের বিচারের সুযোগ দেওয়া উচিত না। খুনির বিচার করবে হচ্ছে একটা নিরপেক্ষ সরকার বা হচ্ছে নিরপেক্ষ বিচার ব্যবস্থা। সেই জন্য কিন্তু আমরা সেই দিকে এগিয়ে গিয়েছি। আমরা কখনো এটা শুধু আমরা না, এই দেশের মানুষও মেনে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না, যার কারণেই আন্দোলন থামেনি। হান্নান, আপনার কাছে আরেকটু জানতে চাই যে এটা তো ছাত্রদের আন্দোলনে কিন্তু জনতাও এসে সামিল হয়েছে এবং শেষ পর্যন্ত এটি ছাত্র জনতার মহা আন্দোলন। এই আন্দোলনে আপনারা কিভাবে, ওই সময় তো ইন্টারনেটও একসময় বন্ধ করে দেওয়া হলো, আপনারা কিভাবে আন্দোলনটা নেতৃত্ব দিয়েছেন সেই দিনগুলো যদি একটু বলেন। অনেক সময় আপনাদের গ্রেপ্তার আতঙ্ক ছিল, ছাত্রলীগের আতঙ্ক ছিল, নানা যে এই সংকটগুলো মোকাবেলা করে যে আন্দোলনটা বেগবান করেছেন, এটা কিভাবে করেছেন একটু যদি বলেন আমাদের। দেখেন, আমাদের একটা স্পিরিট ছিল। আমরা একটা কথা বলি যে হচ্ছে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল যে হচ্ছে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার পতন। সেই জায়গা থেকে যখন হচ্ছে 18-19 তারিখে আপনার বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে ক্র্যাকডাউন চালানো হয়,
তখন আমরা যার সাথে যেভাবে পেরেছি যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি, নতুন সিম দিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। সকলকে আমরা রিচ করতে পারি না, আমরা 2-3 জনকে রিচ করতে পারতাম, হয়তো সারাদিনের মধ্যে একজনকে রিচ করতে পারতাম, বাট আমরা কথা বলতাম, কথা বলে আমরা সিদ্ধান্ত নিতাম। এবং আমাদের মধ্যে এই বোঝাপড়াটা ছিল যে হচ্ছে আমরা একজনও যদি বেঁচে থাকি আমরা সেই একজন এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাব। যেমন আমি হচ্ছে 17 তারিখে আহত হয়েছিলাম, গুলিবিদ্ধ হয়েছিলাম, কিন্তু আমি 20 তারিখে গিয়ে কিন্তু হচ্ছে আবার সংবাদ সম্মেলন করে সেই খোঁড়া পায়ে আবার সেই আন্দোলনে যখন হচ্ছে আমার অধিকাংশ ভাই বেড়াদারকে যখন হচ্ছে গুম করে রাখা হয়েছিল, কেউ যখন রাস্তায় ছিল না, তখন আবার আমি রাস্তায় নেমে পড়ি এই আহত অবস্থায়। সেখানে আমাকে গ্রেপ্তার করার জন্যে চেষ্টা করা হয়, কিন্তু হচ্ছে সাংবাদিকদের সহযোগিতায় আমি সেখান থেকে বের হয়ে আসি, একজন গোয়েন্দা সংস্থার লোকও সহযোগিতা করেছিল। সব মিলে বিভিন্ন জায়গায় মানুষজনের হেল্প পেয়েছি এবং হচ্ছে এক এক দিন এক একটি বাসায় থাকা, দিনে রাতে যখন প্রয়োজন পড়েছে বাসা চেঞ্জ করতে হয়েছে, এমনকি হচ্ছে জোর করে ডিবি কার্যালয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমাকে 3 উপদেষ্টার সাথে যেই সাক্ষাৎ, আমাদের কয়েকজন সাক্ষাতে গিয়েছিল, সেই সাক্ষাতে যাওয়ার জন্য জোর করা হয়েছিল। তখন এটা হচ্ছে আমি আহত হওয়ার 2 দিন পর 19 তারিখে 20 তারিখের ঘটনা। তখন আমি রাতের বেলা ওই বাসা চেঞ্জ করি, যখন বলছে যে আমি কোথায় আছি আমাকে সেখান থেকে নিয়ে আসবে আমি যদি স্বেচ্ছায় না যাই। তো আমরা আসলে হচ্ছে আমাদের স্পিরিট ছিল যে আমরা মাথা নত করবো না, তো শেষ পর্যন্ত আমরা টিকে থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা মূলত হচ্ছে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা একজন একজনের সাথে যতটুকু পেরেছি কানেক্ট হয়ে আমরা আমাদের প্রোগ্রামগুলো চালিয়ে গিয়েছি, কর্মসূচি দিয়ে গিয়েছি। আনান, আপনাদের এই ছাত্রদের আন্দোলনের পাশাপাশি কিন্তু ছাত্রদের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা ছিল, জামায়াত ইসলাম বা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা ছিল। তাদের সবার মধ্যে আপনারা সমন্বয় করেছেন কিভাবে? তাদের সাথে কথা হয়েছে কিনা বা এমন কোনো নির্দেশনা পেয়েছেন কিনা? মানে এই ছাত্রদের সঙ্গে, সাধারণ ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগসূত্র কিভাবে হয়েছে? দেখেন হচ্ছে আমাদের ইয়ার সাথে আমরা যখন হচ্ছে ক্যাম্পাসে প্রথম আমাদের উপর হামলা যেদিন করা হয়, এটা হচ্ছে আমাদের উপর প্রথম হামলা করা হয় হচ্ছে 16 তারিখে। তো 16 তারিখে হামলা করার পরে আমরা সন্ধ্যায় একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করি, আমরা এই সানকারপুল মোড় থেকে বিক্ষোভ মিছিলের চেষ্টা করি। তখন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গকে, ছাত্র সংগঠন, ছাত্র দল, ছাত্র শিবিরের লোকজনকে আমরা আহ্বান করি যে আমাদের এই প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য। বিভিন্ন জায়গা থেকে ছাত্রদল, ছাত্র শিবিরের নেতাকর্মীরা আসে, কিন্তু হচ্ছে এখানে ক্যাম্পাসের একটা অংশ যারা হচ্ছে ছাত্রলীগ ছিল, তাদের একটা অংশ হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ক্যাম্পাসে প্রবেশের বিরোধিতা করে, যার কারণে সেদিন আমাদের বিক্ষোভ মিছিলটা সফল হয়নি এবং হচ্ছে সেই ক্ষেত্রে বাধার সৃষ্টি করা হয়। সেদিন আমরা অল্প কিছু সংখ্যক লোকজন আমরা সেদিনই প্রথম আমরা তাদের সাথে এইভাবে কানেক্ট করি যে হচ্ছে আমাদের হেল্প দরকার। তো হচ্ছে হেল্প করতে আসলো এই ক্যাম্পাসের কিছু ছাত্রলীগ যারা আমাদের আন্দোলনের সাথে জড়িত ছিল, তারা এই হেল্প করতে দেয় নেই আমাদেরকে, মানে ওদেরকে এইদিকে আসতে দেয় নেই, যার ফলে আমরা সামান্য কিছু লোকজন সহ আমরা এইদিকে টিএসসির দিকে যাওয়ার চেষ্টা করি। আমাদের কার্জন হলের গেটে আমাদেরকে সেদিন পুলিশ ব্যারিকেড দেয়, সেখানে আমরা একটা সংবাদ সম্মেলন করে চলে যাই। সেদিন থেকে আমরা মোটামুটি একটু কানেক্টের চেষ্টা করি। আবার হচ্ছে এই কানেকশনটা আমাদের ব্রেক হয়ে যায় যখন হচ্ছে আমাদের এই কানেকশনটা রক্ষা করতো নাহিদ ভাই, মূলত নাহিদ ভাই, আসিফ ভাই, ওনারা যখন পরের দিন গুম হয়ে যান, ওনাদেরকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, তখন আবার এই কানেকশনটা ব্রেক হয়, ওনাদের সাথে যোগাযোগ করা হয় নাই। মূলত হচ্ছে ওই সংগঠনগুলোর সাথে আমরা কোনো সাংগঠনিকভাবে কোনো জায়গার কর্মসূচিতে আমরা তাদেরকে এভাবে সমন্বয় করা সম্ভব হয়নি। এটা মোটামুটি 30 তারিখ, 29-30 তারিখ পর্যন্ত বলতে গেলে, বা 28-29 তারিখ এরকম। কিন্তু হচ্ছে যখন আন্দোলন তুঙ্গে উঠে তখন গিয়ে তারা আমাদের সাথে কানেক্টেড হয়। যেমন হচ্ছে আমরা 25 তারিখ থেকে তো মোটামুটি কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। 28 তারিখ কি 27 তারিখে আমাদের সাথে সর্বপ্রথম ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি আমার সাথে যোগাযোগ করেন, রিফাত রশিদের সাথে কথা বলেন। তা আমরা এভাবেই মূলত হচ্ছে তখন তাদের সাথে কানেক্ট করি। কানেক্ট করার ক্ষেত্রে হচ্ছে আমরা কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করতাম বিভিন্ন সময়, কিন্তু ওভাবে কে কোথায় থাকবে, কার নেতৃত্বে থাকবে সেভাবে আলাপ আলোচনা হতো না। মূলত এটা স্বতঃস্ফূর্তভাবে সকল দল মতের মানুষের রাস্তায় নেমে এসেছিল। এটা কোনো সমন্বিতভাবে সকলকে ডেকে যে হচ্ছে বিএনপির অমুক গ্রুপ ওই জায়গায় থাকবে, ছাত্রদলের অমুক গ্রুপ ওই জায়গায় থাকবে, এরকমভাবে হয় নাই আর কি। আন্দোলনের সময় কি এমন কারোর সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না? আন্দোলনের সময় আমাদের ধরুন হচ্ছে সাংবাদিক, প্রবাসী সাংবাদিকদের সাথে খুব ভালো কানেকশন ছিল। যেমন আপনার জুলকারনাইন সাইর ভাইয়ের সাথে আমাদের সবসময় যোগাযোগ হতো, তাসনিম খলিল ভাইয়ের সাথে যোগাযোগ হতো। এই দুজন আমাদেরকে স্পেশালি, এই দুজন এমন হচ্ছে মুশকিল ফজল আনসারি ভাইও আমাদের সাথে যোগাযোগ রাখতেন। ওনাদের যোগাযোগগুলো আমরা খুব ভালোভাবে মেনটেন করতাম, ওনাদের থেকে পরামর্শ নিতাম, বিভিন্ন সময় বিভিন্ন হেল্পও নিতাম যখন যেভাবে প্রয়োজন ছিল।
এর বাইরে হচ্ছে বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থীরা তাদের একটা বড় অংশ আমাদেরকে হেল্প করতো। ওরা বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করতো, এমনকি আমাদের মোবাইল কেনার জন্য টাকা দিতেও চেষ্টা করেছিল, অবশ্যই যে কোনো উপায়ে দিতে পারেনি। বাট যে আন্তরিকতা দেখিয়েছে, আমরা কিন্তু ওনাদের মাধ্যমে, আমরা তো পুরো দেশের থেকে ডিসকানেক্টেড ছিলাম, মোটামুটি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি নাই, কারোর সাথে কথা বলতে পারি নাই। বাট আমাদের যে হচ্ছে ইয়ার জায়গাটা, আপনার আমাদের যে ভরসা তৈরি করা, আমাদের যে কনফিডেন্স তৈরি করা, এনারা আমাদের সেই ক্ষেত্রে কাজ করেছেন আর কি, আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছেন। পাশাপাশি হচ্ছে আপনার পয়লা আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে মুশকিল ফজল আনসারি ভাইয়ের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন একটা প্রবাসী শিক্ষার্থী ভাই, উনি মালয়েশিয়ার একজনের নাম দিয়ে আমাকে একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন। সেখান দিয়ে আমরা কথা বলি। উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। এভাবে উনি আমাদেরকে একটা দেন, মানে মেসেজ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই দিনই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের সাক্ষাৎ হয়। মাঝখান দিয়ে আপনার সেই সময়ই জনাব তারেক রহমান সাহেব আমাদের সাথে কথা বলার জন্য বলেছিলেন, আমরা অ্যাভয়েড করছিলাম, কারণ এটাকে আবার হচ্ছে আপনার বিভিন্নভাবে ট্র্যাক করে বিভিন্ন মানে আন্দোলন দমানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারে, সেই ক্ষেত্রে আমরা কথা বলি নেই। তবে হচ্ছে যে বিএনপির সিনিয়র কিছু নেতাদের সাথে আমাদের কথা হতো, যেমন হচ্ছে মার্চ ফর জাস্টিসের ক্ষেত্রে মাহবুবউদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, ওনাদের সাথে কথা বলি। ওনারা নিজেরা মাঠে থেকে আমাদের সেই আন্দোলনটাকে সফল করেন, ওনারাও ছিলেন। আবার জামাত নেতাদের সাথে কথা বলি, জামাতের যারা আইনজীবী আছেন, মূলত হচ্ছে বিএনপি জামাতের এই অংশগুলো আমাদেরকে খুব ভালো হেল্প করেন আর কি। কবে আসলে বুঝতে পারলেন যে এই সরকার আর থাকছে না, পালিয়ে যাচ্ছে, নতুন একটা ইয়ে হচ্ছে, সরকার পতন নিশ্চিত হচ্ছে, আপনারা মোটামুটি কবে বুঝতে পেরেছিলেন? দেখেন, আমরা যেদিন ঘোষণার আগ পর্যন্ত আমরা কনফিউজড ছিলাম, মানে আপনার সেনাপ্রধানের বক্তব্যের আগ পর্যন্ত। তার আগে আমরা মোটামুটি দুপুর 11টার দিকে মোটামুটি নিউজ পেয়েছি যে হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাবে, এরকম আমরা কথাবার্তা শুনেছি। বিভিন্ন আর্মির বিভিন্ন অফিসারদের সাথে আমাদের সাথে মোটামুটি কথা হতো, ওনারা আমাদেরকে জানিয়েছেন, করছেন। বাট আমরা পুরোটা বিশ্বাস করতে পারিনি। বাট আপনার যদি বলেন যে শেখ হাসিনাকে যেতেই হবে, এই সিদ্ধান্ত কবে হয়েছে? এই সিদ্ধান্ত হয়েছে 18 তারিখে গুলি করার পরপরই এই সিদ্ধান্ত হয়েছে। যেমন আমাকে 19 তারিখে যখন হচ্ছে আমাকে জিজ্ঞাসা করা হয়, আমাকে ফোন দিয়ে যে হচ্ছে ডিবি অফিসে যাওয়ার জন্য জোর করা হয় যে 3জন মন্ত্রী আমাদের সাথে বসবেন, পদ্মাতে বসার জন্য ওনারা বসে আছেন, দেখা করতে হবে, আমাকে বলা হয় যাওয়ার জন্যে। তখন আমি বলেছি আমার পক্ষে সম্ভব না। তো বললেন যে এই যে হত্যাযজ্ঞ, এই মারামারি, এই হানাহানি, এগুলো শেষ হবে কোথায়? বিএনপি জামাত এটার ভিতরে ঢুকে গেছে, তোমরা বুঝতে পারতেছো না, দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে, এটা শেষ কোথায়? আমি বলছি এটা শেষ একটাই, হয় শেখ হাসিনার পতন, না হয় হচ্ছে আমাদের মৃত্যু, দুইটার একটার মাধ্যমে শেষ হবে। আমি সেদিন এইভাবেই ডিরেক্টলি অ্যাভয়েড করি, মানে সেই দিনই আমার জায়গা থেকে আমি অন্তত ডিসাইডেড যে হচ্ছে হয় শেখ হাসিনা পড়বে, না হয় আমি মরবো, দুইটার একটা হবে। আমি বেঁচে থাকতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন থামবে না, আর শেখ হাসিনা পতন হলে আন্দোলন থামবে। এই যে শেখ হাসিনা পতনের পর, পালিয়ে যাওয়ার পর যে উপদেষ্টা পরিষদ গঠন হলো, এগুলো কিভাবে নির্ধারণ করেছেন? এবং ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা যে আপনারা মনোনীত করলেন, এই প্রক্রিয়াটা যদি একটু বলেন। দেখেন হচ্ছে রাজনৈতিক দলগুলো, বেশিরভাগ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল সহ আপনার, এরপর হচ্ছে আর্মি সহ অধিকাংশই মূলত হচ্ছে আপনার কয়েকজন ব্যক্তিকে কেন্দ্র করেই হচ্ছে আপনার সরকার গঠনের চেষ্টা করেছে। সেই ক্ষেত্রে আসিফ নজরুল স্যারের নাম প্রস্তাবনায় ছিল, হোসেন জিল্লুর রহমান স্যারের নাম প্রস্তাবনায় ছিল, এরপর আইকেবির নাম, ইকবাল করিম ভূঁইয়ার নাম প্রপোজালে ছিল। বাট উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উইদাউট ডক্টর ইউনূস আমরা মেনে নিব না। মানে আমাদের একটাই অপশন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই প্রধান উপদেষ্টা করতে হবে, না হয় কোনো সরকারে আমরা সম্মতি দিব না, ছাত্ররা সম্মতি দিবে না। তো সেই ক্ষেত্রে অনেক দেন দরবার হয়, অনেক কথাই বলে আমাদেরকে, পলিটিক্যাল পার্টি বলেন, আর্মি বলেন, এরপর বিভিন্ন ইস্টাবলিশমেন্ট বলেন, প্রত্যেকে আমাদের উপর সাবসিস্ট করে আপনার ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেকেন্ড একজনের নাম বলেন, যে উনি না হলে আরেকজন। আমরা বলছি আমাদের কাছে আর কোনো অপশন নেই, আমাদের অপশন ওয়ান অ্যান্ড অনলি ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হবে না, হবে না। আমার সাথে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পয়লা আগস্টই কথা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা কনফিডেন্ট ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে আসিফ ভাই, নাহিদ ভাইয়ের সাথেও কথা হয়েছে বিভিন্ন মাধ্যমে।
উনি মোটামুটি একেবারে নারাজ ছিলেন না, তবে হচ্ছে উনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। তবে আমরা ওনাদেরকে সাহস দিয়ে যে হচ্ছে স্যার আপনাকেই লাগবে বাংলাদেশের জন্য। তো উনি আসলে সেভাবে আসতে চান নাই, তবে ওনাকে জোর করে পরবর্তীতে আমরা এখানে বাংলাদেশের জন্য ওনাকে রাজি করিয়েছি। এবং উনি অসুস্থ ছিলেন তখন, প্যারিসে একটা হসপিটালে ভর্তি ছিলেন। সে এখান থেকে পরবর্তীতে বাংলাদেশে আসেন, ওনার একটা অপারেশনও হয়েছিল তখন। সেক্ষেত্রে মূলত হচ্ছে বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট চাই নেই, মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ইয়াতে প্রধান হোক, এই সরকারের প্রধান হোক, বিপ্লবী যে সরকারটা হবে গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, সেই সরকারের প্রধান হোক। সেটা ইস্টাবলিশমেন্টের কেউই মোটামুটি চাই নাই, সেটা পলিটিক্যাল পার্টি বলেন আর ইয়া বলেন। জামাত একটু পজিটিভ ছিল, অন্যদেরকে তেমন একটা পজিটিভও দেখা যায়নি। বাট সর্বশেষ আমাদের স্ট্যান্ডের কারণে আমরা আর কোনো অপশনেই আলোচনা করতে রাজি ছিলাম না। আমরা বলছি অপশন একটাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, এর বাইরে আমরা আলোচনা করব না। সর্বশেষ রাজি হতে বাধ্য হয় আর কি। ডক্টর ইউনূস সরকারের 8 মাস অতিক্রান্ত হয়েছে। এই 8 মাসে উল্লেখযোগ্য কি কি অর্জন হয়েছে বলে আপনি মনে করেন? দেখেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়ে এই যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতে পারতেছি, এটাই আমাদের উল্লেখযোগ্য অর্জন। আমাদের অর্জন যে দ্রব্য মূল্যের দাম কম আছে, মানুষ মন খুলে কথা বলতে পারতেছে, এমন হচ্ছে একটা শান্তি আছে এই দেশে এখন। মানে এটাই হচ্ছে সবচাইতে বড় অর্জন, যে সকল দল মত নির্বিশেষে সকলে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে, এটাই অর্জন। আপনারা বারবার গণহত্যার বিচারের দাবি করছেন, বা এটা করাটাই যৌক্তিক আসলে, কিন্তু গণহত্যার বিচার বাস্তবায়নে এখন পর্যন্ত কিন্তু দৃশ্যমান কিছু হয়নি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা নিয়ে আমরা নিজেরাও হতাশ। আমরা বলছি বারবারই গণহত্যার বিচার ছাড়া, মৌলিক সংস্কার ছাড়া, এবং হচ্ছে আপনার 14, 18, 24-এর যেই বিতর্কিত নির্বাচন, এই নির্বাচনের সুরাহা ছাড়া আগামীতে কোনো নির্বাচন হতে পারবে না। তার আগেই এগুলো সুরাহা করতে হবে, এই 3টা প্রশ্নের সুরাহা অবশ্যই করতে হবে। আমরা 8 মাসে কিন্তু এগুলো নিয়ে কোনো অগ্রগতি নেই। আমরা এটা নিয়ে সেই প্রথম দিন থেকে কথা বলতেছি, এখনও বলতেছি। আমরা সামনের দিকে আমরা এটা নিয়ে রাজপথে আমরা আন্দোলনে নামতেছি। আমরা আগামীকালকেও প্রোগ্রাম দিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে এই 3টা ইস্যুকে সামনে রেখে আমরা আমাদের রাজপথে থাকবো আর কি। এটা নিয়ে আমরা কথা বলবো। এই সরকার কেন এটা নিয়ে এত টানা হেঁচড়া, কেন এত টানা পড়েন, কেন এটা নিয়ে কাজ করতেছে না, এটা অবশ্যই আইনমন্ত্রীকে আইন উপদেষ্টাকে জবাব দিতে হবে। আইন উপদেষ্টা কিসের ভিত্তিতে এখনও মানে হচ্ছে এই বিচারগুলোকে ত্বরান্বিত করতেছে না? উপরন্তু আওয়ামী লীগের নেতারা মুক্তি পাচ্ছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, এগুলো কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? বাংলাদেশে মানে কিসের আইনের শাসন? আপনি যারা হচ্ছে মানুষের উপর গুম খুন হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন। এই সকল বিষয়ে আইন উপদেষ্টা সহ বিচার বিভাগকে অবশ্যই জবাব দিতে তাই আনা উচিত। এটা চাপ সৃষ্টি করা উচিত আমরা মনে করি। বিচার বিভাগের উপরে এই ক্ষেত্রে চাপ থাকা উচিত। হান্নান, আমরা দেখছি যে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসছে। এর মধ্যেই আমরা দেখছি যে আওয়ামী লীগ কিন্তু ঢাকা শহরের বেশ কিছু জায়গায় গতকালকে উত্তরায় একটি মিছিল করেছে। এই সার্বিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়ার বিষয়টি এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা আপনারা কিভাবে ভাবছেন বা কিভাবে দেখছেন এই বিষয়টিকে? দেখেন, আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করবে এটা কল্পনাতীত, এটা ভাবাই যায় না। এই 24-এর এরকম হত্যাযজ্ঞের পরে আওয়ামী লীগ পরিচয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। 14, 18, 24-এ যারা ইলেকশন করে মানুষের ভোটাধিকার গ্রহণ করেছে তারা নির্বাচন করবে, এটা অসম্ভব। এটা কোনো মতেই মেনে নেওয়া হবে না। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছি, চাচ্ছি, সামনেও চেয়ে যাব। আমরা এটা নিয়ে আমাদের রাজপথে কাজ করব। সরকারকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, এই ক্ষেত্রে কোনো অপশন নেই। এই ক্ষেত্রে সরকারকে অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে একমত হতে হবে। এই যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং মিছিলে কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে, এটা কিভাবে দেখছেন? দেখেন, আওয়ামী লীগের মিছিল 2-3টা জায়গায় হয়েছে, এটা ব্যাপক হারে হচ্ছে বলে আমরা মনে করছি না। তবে হচ্ছে এই সকল মিছিল যেন না হতে পারে সেই ক্ষেত্রে প্রশাসন এমন হচ্ছে এই দেশের মানুষকে মূলত ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে, প্রশাসনকেও করতে হবে। এদেশের মানুষকে আগের মতো আবার রাজপথে নেমে পড়তে হবে। যেখানে কেউ এরকম চেষ্টা করবে তাদেরকে গণদোলাই দিতে হবে, গণদোলাই না দিলে হবে না। এই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার হরণ করছে, এই দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, আওয়ামী লীগ ভারতীয় সার্বভৌমত্বে বিশ্বাস করে। যার কারণে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের যা বৈশিষ্ট্য হওয়া দরকার ন্যূনতম বৈশিষ্ট্য নেই, কারণ রাজনৈতিক দল পরিচয় দিয়ে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার সুযোগ নেই।
হান্নান, আরেকটি বিষয়, যেহেতু নির্বাচন নিয়ে কথা হচ্ছে, নির্বাচন নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে। যেমন বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন তাদের প্রয়োজন। অন্যদিকে জামায়াত কিছুদিন আগে একরকম কথা বললেও এখন তারা বলছে যে ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। তো আসলে এনসিপি কবে নির্বাচন চায়? আপনারা তো ছাত্রদেরও প্রতিনিধি, এই ছাত্ররা কবে নির্বাচন চায়? আসলে আপনারা কবে নির্বাচন চান? এনসিপি আসলে নির্বাচন কবে চাই তার সাথে এনসিপি কিসের পরে নির্বাচন চাই সেটা বড় বিষয়। এনসিপি স্ট্রিক্টলি 4টা পয়েন্টে এনসিপি এর এটা পূরণ হলে এনসিপি আগামীকালকেও নির্বাচন হলে রাজি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার গণহত্যার বিচার হতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, 14, 18, 24-এর যেই নির্বাচন, বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণের নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে সুরাহা হতে হবে। এই 3টা মৌলিক বিষয় আছে। পাশাপাশি আপনার হচ্ছে বাংলাদেশের যেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো দীর্ঘ সময় ধরে হয়েছে, দুর্নীতি যেগুলো হয়েছে, এগুলোর বিচার, এগুলার একটা দৃশ্যমান বিচার হওয়া উচিত। তা আমরা মূলত হচ্ছে এই বিষয়গুলোর সুরাহা হলে কালকেও নির্বাচন হতে পারে, পরশুও হতে পারে। এগুলো সুরাহা হওয়ার আগে কোনো নির্বাচনের দিকে ধাবিত হওয়ার পক্ষে আমরা নয়। নির্দিষ্ট কোনো ডেডলাইন বা দিনক্ষণ? আমাদের কোনো নির্দিষ্ট ডেডলাইন নেই। এটা সুরাহা হলে যে কোনো দিন নির্বাচন হতে পারে। মেইন বিষয়গুলো কি কি পয়েন্টগুলো? মেইন পয়েন্টগুলো হচ্ছে আপনার হচ্ছে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা, এবং হচ্ছে 14, 18, 24-এর নির্বাচন, যেই বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে সুরাহা করা, এর সাথে জড়িতদেরকে বিচারের আওতায় আনা, এবং আপনার গণহত্যার বিচার, যেই গণহত্যা 24-এ ঘটানো হয়েছে, সেই গণহত্যার বিচার করা। আমরা দেখছি যে আপনি এলাকা কেন্দ্রিক বেশ মুভমেন্ট করছেন, আপনার হাতিয়ায় বড় বড় শোডাউন হয়েছে। এই এলাকা কেন্দ্রিক আপনার মুভমেন্টগুলো নিয়ে একটু জানতে চাই। এবং অনেকেই অনেক ধরনের কথা বলছেন যে হান্নান মাসুদের এত কিভাবে টাকা হলো, এলাকায় কিভাবে এত গাড়ি নিয়ে এত বড় বড় শোডাউন তিনি কিভাবে করছেন? দেখেন হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, আমি তো হাতিয়ায় 5ই আগস্টের আগেও যাতায়াত করতাম, তখন কেউ আমাকে দেখতে আসতো না, আমার সাথে কথা বলতে আসতো না, নামতাম, চলে যেতাম বাড়িতে একটা সিএনজি ভাড়া করে। এখন আমি যাওয়ার পরে হাজার হাজার মানুষ আমাকে দেখতে আসে, আমার সাথে কথা বলতে আসে। আমি যেখানে থাকি সেখানে সকাল থেকে রাতের 1টা 2টা পর্যন্ত মানুষজন দেখতে আসে, কথা বলতে আসে, তাদের মনোভাব প্রকাশ করতে আসে। এখন এটা আশাটা তো আমার জন্য মানে আমি এটা আশাটা কি বন্ধ করে দিব? কারণ তারা কীভাবে আসবে, তারা কি বাইকে আসবে না সিএনজিতে আসবে না গাড়িতে আসবে, সেটা তারাই সিদ্ধান্ত নেবে। এই জায়গায় টাকা পয়সার যে কথাটা আসতেছে, এখানে টাকা পয়সার কোথায় প্রয়োজন পড়তেছে আমি আসলে সেভাবে দেখতেছি না। আমার তো সেরকম টাকা পয়সার প্রয়োজন পড়তেছে না। এরপর আমি নিজে একটা গাড়ি 2বার নিয়েছি, এই গাড়ির ব্যাপারে আমি অনেকবার বলেছি, এবং এটা নিয়ে সাংবাদিকরা আপনারাও বিভিন্ন নিউজ করেছেন, গাড়িটা কার সেটা বের করেছেন। এটা একজন ব্যবসায়ীর গাড়ি, যিনি মূলত হচ্ছে একজন জামাতপন্থী ব্যবসায়ীর কথাই বলি, ওনার গাড়ি। উনি এটা আমাকে দেন, ভালো জেনেই দেন। আমার হাতিয়ার মানুষ, উনি চান যে হাতিয়াতে আমি যেন রাজনীতিটা করি, এবং সেই জায়গায় আমি তো গেলে যেই বাইকে মানুষ আসে, ইয়েতে আসে, বাইকে চলে যাওয়াটা তো রিস্কি সবসময়। আপনারা বুঝেন, এখন তো আর আগের মতো যাতায়াত করা পসিবল না। তো সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনাকে আমি একটা কথা বলবো, আপনি জাকারিয়া ভাইকে যদি আমি বলি যে হচ্ছে ভাই আমার এলাকায় যাব, আমার এখন 20,000 টাকা দরকার, সেই 20,000 টাকা জাকারিয়া ভাই আমাকে নির্বিঘ্নে দিবে। এখন কিন্তু আজ থেকে 5ই আগস্টের আগে যদি ভাইয়ের কাছে বলতাম ভাই আমার 500 টাকা দরকার, ভাই তখন আমাকে সেটাও দিত না। এরকমই আমার অন্তত আমার এলাকার 300 প্রবাসী আছেন, যারা একটা গ্রুপ করে আমাকে নিয়মিত টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। তারা চান হাতিয়া থেকে আমি ইলেকশন করে যেন চ্যাম্পিয়ন নির্বাচিত হই। আমার একটা বন্ধুর উদাহরণই দিই। আমার বন্ধু, ওর নাম হচ্ছে সুমন। ও আমার সাথে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। ওর সাথে দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ ছিল না, কখনো ওর কাছে আমি 500 টাকা ধার চাইলেও দিত না। বাট এবার সে আমার অন্য এক বন্ধুর কাছে এই রমজানের সময় সে মোট একবার 20,000, আরেকবার 25,000, মোট রমজানের ঈদের আগে মোট 45,000 টাকা পাঠিয়েছে জানানো খরচের জন্য। তো হচ্ছে এখন যদি বলেন যে সে কেন পাঠাচ্ছে, তাকে তো আমি কোনো উপকার করতে পারি না বা কিছু করতে পারি না, বাট সে চাই যে হচ্ছে আমার বন্ধু ইলেকশনে আসুক, নির্বাচন করুক, এবং আমি তাকে সাপোর্ট দিয়ে যাই। তো এরকম তো অনেক মানুষ আছে এখন, যারা 5ই আগস্টের আগে ছিল না। এখন যদি আপনি আমাকে 5ই আগস্টের আগের মতোই চলতে বলেন, তাহলে আসলে এটা অসম্ভব। 5ই আগস্টের আগের মতো চলার মতো তো এখন আর সেই পরিবেশ নেই। একদম খুবই রিসেন্ট একটি ঘটনা, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঝাঁ চকচকে একটি অফিসের ছবি দিয়েছেন, দেওয়ার পর সম্ভবত আপনি ফেসবুকে উল্লেখ করেছেন সেটি একটু জানতে চাই যে আসলে এরকম পরিবর্তন নাকি এটা আসলে কিসের ছবি?
দেখেন হচ্ছে বিতর্ক তৈরি করার জন্য বুঝে শুনেই বিতর্ক তৈরি করা হয়। আমাদের জাতীয় নাগরিক পার্টির অফিসে যাই নাই, যারা পোস্ট দিয়েছে এমন মানুষ খুবই কম। এরা সবাই ওই অফিসটা চিনে, ওই অফিসের যে রুমে বসে দিয়েছে। আপনার সাংবাদিকরা, প্রতিটি সাংবাদিক একদিন না একদিন সেখান থেকে কারো না কারো সাক্ষাৎকার নিয়েছে। হচ্ছে ওই অফিসটা কিসের, ওই রুমটা কিসের, আমি ওই স্যারটা মানে হচ্ছে কোন অফিসের, এটা প্রত্যেকেই মোটামুটি জানে। কিন্তু তারপরে এটাকে মানে ফেসবুকে একটা পোস্ট দিয়ে আনামাসকে বিতর্কিত করতে হবে, এটা করা হচ্ছে। এটা জাতীয় নাগরিক পার্টির অফিস, সেই অফিসে আমি গিয়ে অফিস করতে হয়, সেটাই আমার অফিস। আমি সেখানে লিখে দিয়েছিলাম যে অফিস থেকেই আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনা হচ্ছে। তারপরে কেন বুঝতে পারতেছে জানি না, সবাই এটাকে ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ভাবা শুরু করছে। তো এগুলো দুঃখজনক। আসলে হচ্ছে আমাদের যারা আমরা তরুণরা রাজনীতিতে আসতে চাচ্ছি, আমাদের এই দেশের মানুষ মানে হচ্ছে একটা অংশ এমনভাবে উপস্থাপন করে মনে হয় যেন হচ্ছে আমাদেরকে না খেয়ে রাজনীতি করতে হবে। আগে আমি 3 বেলা খেতে পারতাম না, এখন আমি 3 বেলা খাওয়াটাই দোষের। আগে আমার সাথে একজন মানুষও দেখা করতো না, এখন আমার সাথে মানুষজন দেখা করাটাও দোষের। বিষয়টা এখন এইভাবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু বাট তারা রাজনীতি করলে তাদের রাজনীতিতে ঠিক আছে, হাজার হাজার বাইক নিয়ে শোডাউন দেবে, গাড়ি নিয়ে শোডাউন দেবে, এটা স্বাভাবিক। আমি করতে গেলে সেটা দোষের। আমি এই টাকা কই পেলাম, সেই টাকা কই পেলাম। কিন্তু এই নূর ভাই, রাশেদ ভাই, এই সেই রাশেদ ভাই অনেক ধরনের কথা বলে, রাশেদ ভাই, ফারুক ভাই, এরা যে এত এত শোডাউন দেয়, এগুলো নিয়ে তো কোনো কথা হয় না। বিএনপির নেতারা, ছাত্র দলের নাসির ভাই, এরপর হচ্ছে ছাত্র দলের রাকিব ভাই, ওনাদের শোডাউনগুলো তো আরও বড় বড় হয়। এগুলো নিয়ে তো কোনো সমালোচনা নেই। আমরা অভ্যুত্থান পরবর্তীতে এই দেশের মানুষের কাছে পরিস্থিতি পেয়েছি, আমাদের এলাকায় জনপ্রিয়তা পেয়েছি, মানুষজন আমাদেরকে নিয়ে স্বপ্ন বুনতেছে, আমাদের আশপাশে অনেক মানুষ এসে জড়ো হচ্ছে। সকলের সাইজে আমাদের হাত ধরে পরিবর্তন, কেউ সুবিধার জন্য আসতে পারে, কিন্তু আমি তো তাদেরকে সুবিধা দিতে পারতেছি না। আমি কাউকে অন্যায় সুবিধা দিয়েছি, সেটা দেখলে আপনি কথা বলতে পারেন, কিন্তু সেটা না আপনি আমার সাথে উনি দেখা করলো কেন, কথা বললো কেন, এটা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আসলে এটা খুবই দুঃখজনক। আমরা রাজনীতিতে এসেছি, রাজনীতিটা রাজনীতির মতো করে আমাদেরকে করতে দিতে হবে। আপনারা যদি আমাদের কোনো ভুল ত্রুটি পান সেটা আমাদেরকে দেখান। এখন আপনি যদি আমাকে বলেন আপনি হাতিয়াতে যাবেন, আপনার সাথে কেউ দেখা করবে না, কেউ আপনাকে দেখতে আসবে না, আপনার নামে কেউ স্লোগান দেবেন, আপনি নেমে হেঁটে চলে যাবেন, এটা হচ্ছে আপনার রাজনীতি, তাহলে সরি ভাই, এই রাজনীতি আমি করতে পারতেছি না। কারণ হচ্ছে মানুষজন আসবে, আমি তাদেরকে বাধা দিতে পারতেছি না। এই জায়গা থেকে অনেক প্রশ্ন আসবে, অনেক কিছু আসবে। আমি একটা কথাই, 5ই আগস্টের আগে আমার 7,000 টাকাতে চলতে, এখন আমার 7,000 টাকাতে আসলেই চলে না, চলবে না, এটা বাস্তবতা। এখন সেই 7,000 টাকার ইনকাম নিয়ে যদি আপনি আমাকে কোশ্চেন করেন, আমি তো বলবো যে হচ্ছে এটা একেবারে অবান্তর বিষয়। কারণ আপনার আগে আমাকে কেউ 50 টাকাও দিত না, এখন তারা আমাকে 50,000 টাকা দিতে এসে বসে থাকে, ভাই আপনি রাজনীতিটা করেন, আপনাকে এটা দিচ্ছি। শুভাকাঙ্ক্ষী অনেক তৈরিছে, আমার টিচাররা যারা হচ্ছে আমাকে পড়াশোনা করেছেন, তারা তাদের বেতন থেকে পর্যন্ত আমাকে টাকা দিচ্ছে যে হচ্ছে যাতায়াত করার জন্য, চলার জন্য, করার জন্য। তো এটা কি আমার জন্য দোষের হয়ে যাচ্ছে? আরেকটি বিষয় জানতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারই একটি বক্তব্য খুব ভাইরাল, সেটিতে হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার ভাঙ্গা বাড়ি, আপনার বাবা 10,000 টাকা বেতন পেত, এখন আসলে সেই বাড়ির কি অবস্থা? বাড়িটা এখনও ভাঙ্গা আছে, তবে হচ্ছে আমার ইয়াতে এখন হাফ ওয়াল করে ঘর দেওয়ার জন্য একটা ফাউন্ডেশন হয়েছে, হাফ ওয়াল বা সাইড ওয়াল করবে এটা। তো হচ্ছে আমার বাবার পেনশনের টাকা এসেছে এবং আরও কিছু মানুষজন হেল্প করতেছে, সব মিলিয়ে এখন মাত্র কাজ শুরু হয়েছে। এটা হাফ ওয়াল টিনের একটা ঘর হবে আর কি, সাইড ওয়াল। আমি বলেছি যে হচ্ছে আমাদের ঘরে আগামী বর্ষা কাটানোর মতো পরিবেশ নেই, আপনারাও গিয়ে দেখে আসতে পারেন। এখন ওই ঘরটা এখনও আছে, হয়তো ভেঙে ফেলবে। তো মোটামুটি একটা সংস্কারের চেষ্টা করা হচ্ছে, সংস্কার হবে ইনশাল্লাহ। আহমেদ মাসুদ, আপনি হাতিয়ার ইতোমধ্যেই আমরা দেখি যে আপনার বিশেষ করে যে মিছিলগুলো হয়, এনসিপির বড় মিছিলটা কিন্তু আমরা হাতিয়াতেই দেখেছি। তো এই হাতিয়াবাসীর জন্য আপনি আসলে কি কি করেছেন এখন পর্যন্ত, বা সামনে কোনো পরিকল্পনা আছে কিনা, কি স্বপ্ন দেখাবেন হাতিয়াবাসীকে? দেখেন যে হচ্ছে হাতিয়া একটি দ্বীপ অঞ্চলে, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত লাঞ্ছিত। হাতিয়ার যে মূল ভূখণ্ড, সেই ভূখণ্ড থেকে 21 কিলোমিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে, কেউ এটা নিয়ে কাজ করে নাই। হাতিয়ার মানুষের জন্য আমি কিছু করেছি। আমি মূলত হচ্ছে হাতিয়ার মাটিতে জন্মগ্রহণ করেছি, আমি ঢাকায় বসে হাতিয়ার মাটির ঘ্রাণ পাই। আমি হাতিয়ার মানুষকে, আমার জন্মভূমির মানুষকে, যেখান থেকে আমি আসলে হচ্ছে জন্ম নিয়ে বড় হয়েছি, যেখানে আমি পড়াশোনা করে বড় হয়েছি, যেটার সাথে আমার আবেগ জড়িত, আমি সেখানের জন্য আমার সর্বোচ্চটা দিয়ে করতে চাই। আমি কী করতে চাই সেটা বলার চাইতে আমার হাতে যতগুলো অপশন আছে, আমি প্রত্যেকটা অপশনকে কাজে লাগিয়ে হাতিয়ার জন্য করতে চাচ্ছি। অলরেডি আমার সেখানে ফেরি বরাদ্দ পেয়েছি, আমার ফেরি ঘাট হবে হয়তো এই বছরের মধ্যে, আমরা এটা পেয়ে যাব সব মিলিয়ে। তারপর হচ্ছে আমি নদী ভাঙনের জন্য একটা বস্তা বানানোর জন্য এই বছরে বরাদ্দ পেয়েছি, আগামী অক্টোবর নাগাদ হয়তো আরেকটা বরাদ্দ পাবো। এগুলা মূলত হচ্ছে যে কেউ পারবে বলতে এরকম যে হচ্ছে
কোনো নেতৃত্ব যদি হচ্ছে নেতা হওয়ার পর যদি সে যদি অফিসগুলোতে যায় এবং হচ্ছে উপদেষ্টা মন্ত্রীদের সাথে কথা বলে, তাহলে এটা খুবই সহজ বিষয়। আমি সেই জায়গাটাকে আমি কাজে লাগাচ্ছি। আমি এখন বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র যে হচ্ছে গভর্নমেন্ট থেকে নিচ্ছে তা না, বিভিন্ন দানশীল সংস্থা যেমন কাতার ভিত্তিক ইয়া মানে দাতব্য সংস্থা আছে একটা, ওই সংস্থাটা আমাদের মসজিদ মাদ্রাসা করে দেওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছে, গরিব দুঃখী মানুষের জন্য ইফতার সামগ্রী সামগ্রী দেওয়ার জন্য দিচ্ছে। এরপর হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক কিছু দাতব্য সংস্থা আছে। আমি বিভিন্ন শুধু গভর্নমেন্ট রিলেটেড কাজগুলো না, আমি বিভিন্ন দাতব্য সংস্থাগুলোকে এঙ্গেজ করতেছি যাতে জাতীয় মানুষের উপকার হয়। আর সবচাইতে বড় বিষয়, হাতিয়াতে একটা হসপিটাল পরিকল্পনায় আছে। 100 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল হবে, সেই হসপিটালে একটি উন্নত হসপিটাল হবে, সেটা নিয়ে আমরা শেষ পর্যায়ের দিকে আছি। এবছর না হলে আগামী বছর আমরা হসপিটালটাও পেয়ে যাবো। আমি অন্তত শুরু করে দিয়ে যেতে চাচ্ছি। সামনের দিকে যেই নেতৃত্ব আসবে, যেই এমপি হবে, সে যেন এগুলো চলমান রাখে। সামনের দিকে হাতিয়ার জন্য অনেক কিছু করা আছে এবং এই হাতিয়ার মানুষ ইনশাল্লাহ, বাংলাদেশের হাতিয়াকে আমার একটা স্বপ্ন, এই হাতিয়াকে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করা। এটা আমরা পারবো, কারণ হাতিয়ার মানুষ খুবই সহজ সরল মানুষ, খুবই ভোলাভালা মানুষ এবং হচ্ছে তারা খুব সহজে কাউকে আপন করে নেয়, কিন্তু সন্ত্রাস কবলিত এলাকা হিসাবে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল। হাতিয়ার আপনার পাশে অনেকগুলা নতুন ভূমি উঠেছে, নতুন চর উঠেছে। আপনার হাতিয়ার মেইন ভূখণ্ডের চাইতে এর দ্বিগুণ পরিমাণ জমি দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে উঠেছে। এগুলা গরিব দুঃখী মানুষকে বুঝিয়ে দেওয়া, ভূমিহীন, এগুলা মূলত হচ্ছে রাজনৈতিক নেতারা, ভূমিদস্যুরা এগুলো দখল করে রাখে। এবার আমারও যে হামলা হয়েছে হাতিয়াতে, এই হামলাটা হওয়ার মেইন কারণ হচ্ছে সেই ভূমিদস্যুদের কাছ থেকে এই জমি উদ্ধার করে ভূমিহীনদেরকে জমি বুঝিয়ে দিয়েছি প্রায় 3700 পরিবারকে। আমাকে সেখানকার নেভি কমান্ডার বলছিলেন যে হচ্ছে ক্ষমতা কেউ কোনো ভালো কাজে ব্যবহার করে, এটা আপনাকে না দেখলে বুঝতাম না। মানে এই জায়গায় সুযোগ ছিল যে হচ্ছে যদি আমাকে অফার করা হয়েছে যে হচ্ছে এটা আপনিও খান, ভাগযোগ করে আমরা খাচ্ছি আপনারাও খান, না আমি রাজি হই নাই। হচ্ছে না, এটা যারা পাওয়ার তারাই পাবে। এরকম আরও অনেকগুলো জায়গা আছে আমাদের, অনেক নদী ভাঙ্গনজনিত অনেক মানুষ ঘর বাড়ি হারিয়েছে, তাদের থাকার জায়গা নেই। এই মানুষগুলোকে সেই জমিগুলো বুঝিয়ে দেওয়া আমার প্রধান লক্ষ্য থাকবে, যে হচ্ছে যাতে আসলে নিরীহ মানুষগুলো তাদের ভূমিগুলো পায়, এগুলো যেন সরকার তাদেরকেই দেয়, এগুলো যেন হচ্ছে কোনো ভূমিদস্যুদেরকে না দেয়। আর আমাদের হাতিয়া যানজটে বঙ্গোপসাগর উপকূলে এই যে ব্লু ইকোনমি এবং হচ্ছে গ্যাস, আমাদের হাতিয়া সীমানার ভিতরে কিন্তু অনেকগুলো গ্যাস কূপ পাওয়া গিয়েছে। তো এগুলা যদি হাতিয়াকে কেন্দ্র করে, হাতিয়াকে বেস করে যদি হচ্ছে এগুলাকে জাতীয় গ্রিডে আনা হয়, তাহলে হাতিয়ার অনেক উন্নতি হবে। এবং হচ্ছে মৎস্য সম্পদ, যেটা জানেন যে বাংলাদেশের প্রায় 70% মৎস্য নদী মানে সামুদ্রিক মৎস্য সম্পদ কিন্তু হচ্ছে আপনার বঙ্গোপসাগর থেকে আছে, যেটা হাতিয়ার চতুর্দিকে, হাতিয়াকে কেন্দ্র করে অনেক কিছু করার আছে। আমি জাস্ট হচ্ছে আমাদের একটা প্ল্যান দরকার, আমাদের একটা সঠিক নেতৃত্ব দরকার, সেটা আমি হই বা অন্য কেউ হোক, যারা হচ্ছে হাতিয়াকে নিয়ে আসলে হাতিয়ার মানুষের জন্য করবে। হাতিয়াই আলাদাভাবে একটা মানে হচ্ছে অবস্থান তৈরি করতে পারবে, যেটা অকল্পনীয়। যেই পরিমাণ রিসোর্স আছে আপনি কল্পনা করবেন না। হাতিয়াতে সাধারণত অধিকাংশ মানুষ কিন্তু জেলে, এবং এই প্রতিটা জেলের কিন্তু প্রচুর ইনকাম। হাতিয়াতে তেমন একটা গরিব দুঃখী মানুষের সংখ্যা খুবই কম, যারা নদী ভাঙ্গনে পড়েছে তারা ব্যতীত তেমন একটা গরিব দুঃখী মানুষ নেই। হাতিয়ার প্রতিটা জেলের বাৎসরিক ইনকাম আছে আপনার না হলো 50-60 লাখ টাকা, এবং এরা কিন্তু হচ্ছে এই টাকাগুলো কোথায় ইনভেস্ট করতে হবে তারা সেটা জানে না। তাদের কাজ হচ্ছে জমি কেনা, বিক্রি করা, এই ধরনের কাজ। তারা যেই জমির দাম 5 লাখ টাকা, সেটা 50 লাখ টাকা দিয়ে কিনে, মানে জাস্ট টাকাগুলো কোথায় রাখবে। বাট এদের এই টাকাগুলো যদি ইনভেস্টের জন্য কারখানা করা, এবং হচ্ছে আপনার এদেরকে যদি উৎসাহিত করা হয় যে আপনার একটা কারখানা করেন, এখান থেকে এই সম্পদগুলো আপনার কারখানা উৎপাদিত পণ্য আমরা ঢাকায় পাঠানোর বা হচ্ছে দেশের বাইরে রপ্তানির ব্যবস্থা করতে পারি, তাহলে ওই হাতিয়ার থেকে আলাদা একটা ইকোনমিক জোন তৈরি হতে পারে, একটা ইকোনমিক হাব তৈরি হতে পারে। এখানে সরকার গিয়ে ইনভেস্ট করতে হবে না, ওই যে মানুষের হাতে যে কাঁচা টাকা আছে সেটা ইনভেস্ট করলেই হবে। এটা মূলত হচ্ছে আমার এটাই স্বপ্ন আর কি। হান্নান, আপনি বলছিলেন যে আপনার উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলা আসলে কারা করলো এবং পরবর্তীতে এটা নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? দেখেন, এই হামলাটা ঘটিয়েছে হচ্ছে বিএনপি আওয়ামী লীগ একসাথ হয়ে, একেবারে ক্লিয়ারলি যারা হচ্ছে বিভিন্ন ধরনের লুটতরাজের সাথে জড়িত ছিল, যেটা আমার কারণে বন্ধ হয়েছে। এরা মূলত হচ্ছে ভূমিদস্যু, বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যারা দীর্ঘ সময় ধরে হচ্ছে ভূমিহীনদের জমি যোগসাজশে দখল করে রেখেছিল। তো সেই জমিগুলো প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে দিয়েছি, ভূমিহীনদেরকে বুঝিয়ে দিয়েছি, এবং সেটা তারা দখলে রাখতে পারে নাই আমার কারণে। সেই ক্ষোভ থেকে মূলত হচ্ছে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলাটা করে। তো মানুষজনের উপস্থিতির কারণে সফল হয়নি।
এরকম হামলা ভবিষ্যতেও শিকার হতে পারে, সমস্যা নেই। বাট এই ভূমিদস্যু জলদস্যুদের বিরুদ্ধে আমার দীর্ঘ সময়ের যে লড়াই, এই লড়াইটা আমার চলতে থাকবে। আপনি যেমন ধরেন হচ্ছে আমাদের সেই জায়গায় কেমন হয় বিষয়টা, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বাজার যারা, হাটি যারা, ঘাটি যারা, এগুলো সব আওয়ামী লীগের লোকজন হাতে ছিল। তো 5ই আগস্টের পরে বিএনপি লোকজন কী করছে, এই এখন আর তোদেরকে এখানে থাকতে দিব না, তোরা যদি হচ্ছে এখন থাকতে হয় তাহলে হচ্ছে আমাদেরকে 50% আমাদেরকে দিয়ে দিতে হবে, এখান থেকে যা ইনকাম হবে। তো এবার ঠিক আছে, এবার 50% দিচ্ছে, তারা শেল্টার দিচ্ছে ওদেরকে, আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে, আওয়ামী লীগের লোকজনও খাচ্ছে, বিএনপিও খাচ্ছে, একরকম মানে একই মায়ের পেটের দুই ভাইয়ের মতো তারা এখন আছে আর কি। তো সবার শত্রু হয়ে দাঁড়িয়েছি আমি। এখন আমার সাথে যদি বাচ্চা ছেলেও একটা বসে থাকে, এর যদি কোনো ধরনের যদি আওয়ামী লীগের কোনো কানেকশন, ওর বাপের চাচার দাদা এরকম কেউ যদি কানেক্টেড থাকে যে হচ্ছে ও এবার আওয়ামী লীগ নিয়ে ঘুরতেছে, অথচ সবাই তারা যে সবাই একসাথে ঘুরতেছে সেটা কোনো সমস্যা নেই। না, এটাই আমি এরপরে প্রশ্নটাই হয়তো এটাই করতাম যে আপনার বিরুদ্ধে এলাকা কেন্দ্রিক যে অভিযোগটা, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘুরেন, মানে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, এরকম অভিযোগ কিন্তু করা হচ্ছে। দেখেন একেবারে অবান্তর কথা বলে তো যেমন আওয়ামী লীগের ভিতরে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট হয়েছে মূলত দুইটা জায়গায়, গাজীপুর এবং হাতিয়াতে। এবং সেই হাতিয়ায় আওয়ামী লীগের লোকজনকে কি দাপড়ানোর উপর রাখা হয়েছে সেটা তো আপনারা দেখেছেন মিডিয়াতে। তাহলে আওয়ামী লীগের লোকজন নিয়ে আমি ঘুরি কই? এরপর কোন আওয়ামী লীগ নেতা আমার সাথে বা আমার সমাবেশে আমার ইয়েতে ছিল, এটা তো কেউ দেখাতে পারবে না। আমার সাথে ওই যেদিন আমাকে জাহাজমারা হামলা করা হয়েছে, ক্লাস 9-এর একটা বাচ্চা ছেলে আমার সাথে গিয়ে বসেছে, সে নাকি স্কুল আওয়ামী লীগের এই স্কুল ছাত্রলীগের সহসভাপতি, সুতরাং এই কারণে আমার উপর হামলা করছে। এরকম বিষয়গুলো এরকম দেখায় আর কি। মানে কোনো ক্লু না পেয়েও আপনার কোনো বিষয়কে ক্লু হিসেবে তৈরি করে এটাকে এভিডেন্স হিসেবে তৈরি করা তাদের কাজ হয়ে দাঁড়ায় আর কি। অথচ তারা যারা হচ্ছে একটা বড় অংশে এসে আমার উপর হামলা করছে, তাদের 50 ভাগের বেশি ছিল হচ্ছে আওয়ামী লীগের লোকজন। একেবারে ভিডিও দেখে দেখে চিহ্নিত করে করা হয়েছে যে আওয়ামী লীগের ওই পোস্টে আছে, সেই আছে। আর সবাই জিয়ার সৈনিক হয়ে গেছে, এখন জিয়ার সৈনিক স্লোগান দিয়ে আমার উপর হামলা করা হচ্ছে। তো এই কথাগুলো তারা বলবে, দীর্ঘ সময় ধরে বলবে, কারণ তাদের একটাই ওই যে এতদিন যে কারো উপর হামলা করতো, যে হচ্ছে জামাত শিবির বলে আওয়ামী লীগ হামলা করতো, এখন হচ্ছে যে কারো উপর আপনার যদি তার মতবাদ পছন্দ না হয়, পছন্দ নয়, তাহলে হামলা করবে হচ্ছে আওয়ামী লীগ আছে বলে। আপনার যদি আওয়ামী লীগ যদি কেউ থাকেও, তাহলে আপনি তো আইনের আওতায় এনে দিবেন, আপনার কাজ হামলা করা, আপনি হামলা করে এটা প্রতিরোধ করবেন, এটা আপনার কাজ। সেটা না তো আওয়ামী লীগ কেন আছে এই জন্য আপনাকে হামলা করে মেরে ফেলতে হবে, পিটিয়ে ফেলতে হবে, এটা নিয়ে এটা একটা নৈরাজ্য, এটা থেকে বের হয়ে আসতে হবে। শোনা যাচ্ছে যে এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হতে পারে বা হচ্ছে, এরকম গুঞ্জন আছে। আসলেই কি এনসিপি জামায়াতের সাথে জোটবদ্ধ হবে, নাকি এনসিপি এককভাবে নির্বাচন করবে? এখন পর্যন্ত আপনাদের সিদ্ধান্ত কি? বাংলাদেশে তো 51টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এনসিপি কার সাথে জোটবদ্ধ হবে নাকি একা নির্বাচন করবে সেটা নির্বাচনের আগ মুহূর্তে বলা যাবে। এনসিপি বিএনপির সাথেও জোট হতে পারে, জামাতের সাথেও হতে পারে, অন্য রাজনৈতিক দলের সাথেও হতে পারে, আবার কারোর সাথে নাও হতে পারে। তো সেই বিষয়টা নির্বাচন আসাকালীন বোঝা যাবে। বাট আমরা এখন আমাদের দল গোছানোর কাজে ব্যস্ত, আমরা আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার কাজে ব্যস্ত। আমরা আমাদের কমিটিগুলো দিব আগামী 1-1.5 মাস যাবত। আমরা কমিটি দিয়ে তারপর আমরা মূলত হচ্ছে আমাদের সাংগঠনিক রাজনীতি, ভোটের রাজনীতিতে আমরা নামবো। তার আগে আমরা নামছি না, সুতরাং ভোটের রাজনীতিতে নামার আগে বলা যাচ্ছে না আমরা এক ইলেকশন করব নাকি হচ্ছে জোটবদ্ধ ইলেকশন করব। গতকালও কালের কণ্ঠে আমাকেই এক সাক্ষাৎকারে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলেছেন যে জামায়াত আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জামায়াতের সাথে আপনাদের আর বনিবনা সেভাবে হচ্ছে না। এটা যদি একটু বলেন। বাংলাদেশের সব খবর তো রাশেদ ভাইয়ের কাছে থাকে, রাশেদ ভাই ভালো বলতে পারবে, আমি জানি না এত কিছু। রাশেদ ভাই একজন আমাদের সিনিয়র মানুষ, উনি কী রাজনীতি করেন বা কী রাজনীতি করেছেন দীর্ঘদিন যাবৎ আমার জানা নেই আসলে। আমি ওনাকে 18 সালের কোটা বিরোধী আন্দোলনের জন্য শ্রদ্ধা করি। আমি একসময় গণ অধিকার পরিষদ করে, ছাত্র অধিকার পরিষদ করেছি, শ্রদ্ধা করি। কিন্তু শ্রদ্ধার জায়গাটা ওনাদেরকে রাখতে হবে, ব্যক্তি আক্রমণ থেকে দূরে থাকতে হবে, মিথ্যাচার থেকে দূরে থাকতে হবে। আমি এটা সরাসরি এর আগে নূর ভাইকেও বলেছি, রাশেদ ভাইয়ের উদ্দেশ্য সেটাই বলবো। উনি যেহেতু জানান জামাত মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে দেখা যাক না সামনের দিকে কি জামাত মুখ ফিরিয়ে নিয়েছে নাকি আছে বা কে। আমরা তো কারো উপর নির্ভর করে তো আমরা রাজনীতি করতেছি না, আমরা আমাদের রাজনীতিটা করতেছি। আমাদের দিকে সবাই মুখ ফিরিয়ে নিক, আমাদের সমস্যা নেই। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে কিনা সেটা দেখার বিষয়। এখন কেউ আপনার এখন রাজনীতিতে অপাংতেও হয়ে যাওয়ার পরে এখন কিভাবে পাংতেও হতে হবে এজন্য ব্যক্তি আক্রমণ করে আক্রমণ করে ওনার ফাংতে হওয়ার চেষ্টা করতেছে আর কি। আপনি একটি টকশোতে বলেছেন যে নূরও নাকি এনসিপিতে যোগ দেবে। আসলে কি আপনার সাথে এ বিষয়ে কোনো কথা হয়েছিল কিনা?
দেখেন এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। এই বিষয় নিয়ে আমি তখন বলেছি, এরপরে নূর ভাইয়ের সাথে একই টকশোতেও বলেছি, রাশেদ ভাইয়ের সাথে একই টকশোতেও বলেছি, এবং সেখানে রাশেদ ভাইও স্বীকার করেছেন এই ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, নূর ভাইও স্বীকার করেছেন আলাপ আলোচনা হয়েছে। তো বিষয়টা হচ্ছে আমার অভ্যন্তরীণ আলোচনার বিষয়টা আমার মানে হচ্ছে মানুষের সামনে নিয়ে আসা, পাবলিক করাটা আমার উচিত হয় নাই, যে কারণে আমি এই বিষয়টা নিয়ে আর সামনে কথা বলতে চাচ্ছি না আর কি। হান্নান, আরেকটি বিষয়, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ নিয়ে আমরা কথা বললাম, আরও কিছু কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাউর হয়, যে একটি কথা যেমন মাংস কমাও মাসুদ বা মাংস মাসুদ, এই বিষয়টা আসলে কেন, এই ঘটনাটা বা এই নামটা কিভাবে আসলো? আসলে বিষয়টা আমি বলছিলাম না যে ব্যক্তি আক্রমণ করে তারা একটু আলোচনায় থাকতে চাচ্ছে। কারণ মাসুদকে নিয়ে ইয়া করলে হয়তো আলোচনায় থাকা যাবে, সেই চেষ্টাটা করা হচ্ছে। আমি এর আগে বললাম যে হচ্ছে আমি যদি 5ই আগস্টের আগে আমি ছেড়ে মাঝে মাঝে রিক্সায়ও চড়তাম, মাঝে মাঝে বাইকেও চড়তাম, উবার ডেকেও। কিন্তু এখন আমার উবার ডেকে চড়াটাও আমার জন্য পাপ। কারণ হচ্ছে এখন এই যে উবারের টাকা কই পাইছে, আগে তো পাবলিক বাসে যাওয়ার টাকা থাকতো না। এখন হচ্ছে আমার 5ই আগস্টের আগে যদি আমার স্বাস্থ্য যদি আরও বাড়তো, তাহলে আরও 10 কেজি 15 কেজি বাড়লেও কোনো সমস্যা ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে কেন ওজন বাড়বে বা স্বাস্থ্য বাড়বে, এটাও সমস্যা আপনার। সুতরাং হচ্ছে এখন আমরা যাই করি, মানে যারা দেখতে পারি না তার চলন বাঁকা, এরকম অবস্থা আর কি। তাহলে আমি আসলে এইসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, ওনারা ওনাদের মতো এসব বলতে পারে, এবং হচ্ছে যে কেউ যার যার মতো কথা বলতে পারে। বলতেছি জাস্ট একটাই, যে হচ্ছে এখন আমরা যেটাই করি সেটাই দোষের, ভালো করলেও দোষের, দোষের করলেও দোষের। এখানে কোনো গঠনমূলক সমালোচনা হচ্ছে না এখন আর। বড় ধরনের অভিযোগ যে আপনি একাই মংলা বন্দর নিয়ন্ত্রণ করছেন, আর সেখান থেকে চাঁদার একটা বড় অংশ আপনার কাছে আসছে, আর সেটা দিয়েই রাজনীতি করছেন, এরকম অভিযোগও কিন্তু আছে। এটা আসলে কতদূর আসলে আমি জানি না, আপনারা কি জানেন জার্নালিস্টরা যারা আছেন যে বন্দর কোনো চাঁদাবাজি টাদাবাজি হয়, এরকম কোনো বিষয় আছে কি না আমার জানা নেই। আমি তো মংলা বন্দরের কোনো অফিসিয়ালস বা কোনো ব্যক্তির সাথে আমি একদিনের জন্য কথা বলেছি, এটাও আমার জানা নেই। এবং এই বিষয়টা নিয়ে আপনার ঢাকা শহরে তো অনেক রিক্সাওয়ালা আছে না, তো যদি 500 জন রিক্সা শ্রমিক নিয়ে যদি হচ্ছে আমরা একটা শ্রমিক সংগঠন খুলি, রিক্সা শ্রমিক সংগঠন, তাহলে সকল রিক্সার মালিক আমি হয়ে গিয়েছি, এবং সকল রিক্সা যা ভাড়া পাই তার থেকে একটা অংশ আমি পাওয়া শুরু করছি। বিষয়টা কি এমন, দেখেন যাচ্ছে আমাদের দলের জন্য আমাদের একটা শ্রমিক সংগঠন করা দরকার। বন্দরের শ্রমিকরা এসেছে, তারা একটা চাচ্ছে, তখন এটা হচ্ছে আমাদের আরিফ আদিব ভাই এটা করছেন, ওরা একটা ফেস চেয়েছে যে হচ্ছে এটা উপদেষ্টা হিসেবে দেওয়ার জন্য, যাতে ওরা কথা বলতে পারে, কাজ করতে পারে, সেই ক্ষেত্রে আমার নামটা দিয়েছে। এগুলোর অধিকাংশ ক্ষেত্রেই আমি তেমন একটা জানতাম না। যখন দলের স্বার্থে যে হচ্ছে এই শ্রমিক সংগঠন আপনার উপদেষ্টা হতে হবে, তখন আমি উপদেষ্টা হয়েছি। শুধু সেটা না, আমি রিক্সা শ্রমিক সংগঠনের উপদেষ্টা, সেটা কিন্তু পাবলিকলি আসবে না, কারণ হচ্ছে সেটা নিয়ে বিতর্কিত করার সুযোগ নেই। তো শ্রমিক সংগঠন আমার হচ্ছে, আমি যে দায়িত্বে আছি, বাংলাদেশের যতগুলো আমাদের দলের উইং হবে, ছাত্র উইং, যুব উইং, শ্রমিক উইং, মহিলা উইং, সকল উইংয়ের দায়িত্ব, উইংগুলোকে সামলানো, গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমার। তো সেই জায়গা থেকে আমি এগুলোর উপদেষ্টা থাকতেই পারি। সেটা নিয়ে এত প্রশ্ন, এত কিছু, বন্দর কন্ট্রোল করা যদি এত সহজ হতো, এগুলো স্বপ্ন আর কি। যদি কখনো যদি হয়ে যায়, সবাইকে দোয়া করতে বলবেন যেন হচ্ছে এটা এরকম যেন একটা ক্যাপাবিলিটি অর্জন করতে পারি, অ্যাবিলিটি অর্জন করতে পারি, যেন হচ্ছে বন্দরগুলো কন্ট্রোল করার মতো। এটা তো একটা রাজনীতির জন্য আমার শক্তিশালী একটা অবস্থান হবে। এজন্য সবার থেকে দোয়া চাই আর কি, যেন হয় সামনের দিকে। এখনো হয়নি। আনান, অনেক বিষয়ে কথা বললাম, আরেকটি বিষয়ে একটি ব্যক্তিগত প্রশ্ন করব। সেটি হচ্ছে যে আপনার যারা সহযোদ্ধা রয়েছেন তাদের বেশিরভাগই বিয়ের পিঁড়িতে বসেছেন। তো আমাদের হান্নান মাসুদ কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসবেন, তার পছন্দের কেউ আছে কিনা, বা এই বিষয়টা যদি একটু আমাদের সবাইকে জানান। আমার সংগ্রামের গুরু আমার বড় ভাই আসিফ মাহমুদ এখনো বিয়ে করার নাই, উনি করুক, তারপর দেখা যাক। আমাদের আসিফ মাহমুদ ভাই বিয়ের পর পর আমার বিয়ে করার ইচ্ছে। এখন আসিফ মাহমুদ ভাই কবে বিয়ে করবে সেটাকে দেখার বিষয়। তবে ফ্যামিলি থেকে সাফাসাফি সৃষ্টি করা হচ্ছে, পলিটিক্যাল সারাউন্ডিংস থেকেও এক ধরনের চাপ আছে আর কি বিয়ে করার জন্যে। বিভিন্নভাবে পারিবারিকভাবে বিভিন্ন জায়গায় দেখতেছে, পারিবারিকভাবে পলিটিক্যাল সারাউন্ডিংস থেকে। তো যদি পরিবার কোথাও যদি বলে, সেই ক্ষেত্রে আর কি। এই যুগে এসে তো পছন্দের মানুষ থাকতেই পারে, তবে বর্তমানে নেই, আগে ছিল। তো সেই ক্ষেত্রে সামনের দিকে যদি হচ্ছে বিয়ের ব্যাপারটা ফ্যামিলি থেকে এবং আমার পলিটিক্যাল সারাউন্ডিংস থেকে, এবং সোশ্যাল প্রেশারও আছে বিয়েটা দ্রুত করার জন্যে, যেহেতু আমাদের পলিটিক্যাল সারাউন্ডিংসের অধিকাংশই বিয়ে করেছে। আমাদের আসিফ মাহমুদ ভাই বিয়ের পর পর আমার বিয়ে করার ইচ্ছে। এখন আসিফ মাহমুদ ভাই কবে বিয়ে করবে সেটাকে দেখার বিষয়।
আর পারিবারিক যদি ফ্যামিলি যদি জোর করে সেটা আগেও হতে পারে। সেই জায়গা থেকে পরিবার দেখছে বিভিন্ন জায়গায়, পলিটিক্যাল সারাউন্ডিংস, পলিটিক্যাল মুরব্বী যারা আছেন তারাও দেখতেছে। তো হয়তো দ্রুত সুখবর আসতে পারে আর কি। সামনের দিকে কোনো রিলেশন করে বা ইয়ে করে বিয়ে করার ইচ্ছে নেই। ফ্যামিলি যেভাবে চাইবে সেভাবে হবে আর কি ইনশাল্লাহ। ছিল আগে পছন্দের মানুষ ছিল, তবে এখন আর নেই আর কি। আপনার কেমন পছন্দ? নিশ্চয়ই যখন আপনার বাসা থেকে বা পারিবারিকভাবে এরকম মেয়ে খোঁজা হবে বিয়ের জন্য, আপনার পছন্দ কেমন আসলে? আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করি, আবার সবাই ভাবতে পারে যে 5ই আগস্টের পরে আমার পছন্দের মানুষ অপছন্দ হয়ে গেছে। বিষয়টা এমন না। আমার আজ থেকে মানে হচ্ছে 4 বছর আগে পছন্দের মানুষ ছিল বা হচ্ছে ইয়ে ছিল, সুতরাং এখন এটা না, 4 বছর আগে এটা শেষ। আর ফ্যামিলিগতভাবে আসলে হচ্ছে একটু আমার ফ্যামিলি একটু ধার্মিক, তবে আমি অতটা ধার্মিক না। আমি মধ্যমপন্থী, এবং সেটা মধ্যমপন্থী কাউকে হলেই হবে, যে আমাকে বুঝবে, আমার পরিবারকে বুঝবে, এতটুকুই। হান্নান মাসুদ, আপনি বলছিলেন যে 4 বছর আগে আপনার বিচ্ছেদ হয়েছে, তাকে কি মিস করেন কিনা? সেটা 4 বছর কি 3 বছর হবে। আগে মিস করতাম, এখন আর অতটা মিস করি না। অতটা না, এখন আর মিস করি না বললেই চলে। তবে সে থাকলে সবচাইতে ভালো হতো, কারণ একজন মানুষের সাথে দীর্ঘদিনের বোঝাপড়া, সেই বোঝাপড়ার পরে একটা বিচ্ছেদ, এগুলো কষ্টেরই থাকে আর কি। তার কি ফিরে আসার কোনো চান্স আছে বা আসলে নেবেন কিনা? না না, সেটার কোনো চান্স নেই, সরি, সেটার কোনো চান্স নেই বললাম আর কি। আসলে আমরা যারা পুরুষ মানুষ কিন্তু হচ্ছে কখনো প্রতারণা করে না, প্রায়শ প্রতারিতই হয় আর কি, যেটা আমার দেখা। সেই জায়গা থেকে আমরা সেই প্রতারিত হয়ে সেই জায়গায় আরেকবার ফিরে যাওয়ার সুযোগ নেই, এবং পরিবারের উপরই ছেড়ে দিয়েছি। ফ্যামিলি যেভাবে চাইবে সেভাবেই সামনের দিনে হবে ইনশাল্লাহ। হান্নান, আরেকটি বিষয় আমরা শেষ করব। শেষ করার আগে আপনি আপনার দল এবং আপনার রাজনৈতিক দর্শন নিয়ে দেশের মানুষকে কিছু বলতে চান কিনা? দেখেন, আমরা আসলে পরিবর্তন চাই। আসলে সেই পরিবর্তনটা কেমন চাই সেটা হয়তো আমাদের কাছেও ক্লিয়ার না। তবে আমরা এমন একটা পরিবর্তন চাই যেটা হানাহানি রাজনীতি হবে না, এবং এই দেশের টাকা বিদেশে পাচারের রাজনীতি হবে না। এই দুইটা বিষয়ে আমরা নিশ্চিত চাই। এরকম রাজনৈতিক পরিবেশ তৈরি করেই রাজনীতি করতে চাই, কারণ সেই তৈরি করার দায়িত্বটাও আমাদের। সুতরাং দেশের মানুষ আমাদেরকে সঙ্গ দিলে অবশ্যই অবশ্যই আমরা সেরকম একটা পরিবেশ তৈরি করব। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, যে নতুন রাজনীতির কথা বলছেন, নতুন বন্দোবস্তের কথা বলছেন, দেশে তো বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, সেগুলোর বাইরে কেন আসলে তারা এনসিপির সঙ্গে আসবেন? আমি আসলে হচ্ছে কেন আসবে সেটা বলার চাইতে আমি একটা কথাই বলবো। জুলাইয়ে যেমন আপনাদেরকে দেয়া কথা রেখেছিলাম, জুলাই পরবর্তী সময়েও এই দেশের মানুষকে দেয়া কথা রাখতে চাই। আপনারা আমাদেরকে সঙ্গ দিন, সাথে থাকুন। আপনারা যা চিন্তা করতেছেন আমরাও সেটাই চিন্তা করতেছি, সেই পরিবর্তনের চিন্তাটাই আমরা করতেছি। আমাদের চিন্তা আর আপনাদের চিন্তা আলাদা না। আপনাদের চিন্তা নিয়েই আমরা সামনে আগাতে চাচ্ছি, এই দেশের মানুষের চিন্তা নিয়ে। সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গটা আমাদের দরকার, এতটুকুই বলবো আমি, এর বেশি কিছু বলতে চাচ্ছি না।